হ্যালো স্টুডেন্ট, এখন তোমাদের ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে থার্ড সেমিস্টারের রাষ্ট্রবিজ্ঞান অনার্সের ক্লাস আছে। আজকের ক্লাসে তোমাদের সিসি 6 পেপার থেকে দুটো গুরুত্বপূর্ণ 15 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। 1 নম্বর প্রশ্ন হচ্ছে ব্রিটেন ও আমেরিকার রাজনৈতিক ব্যবস্থার বৈশিষ্ট্যের মধ্যে তুলনা। দ্বিতীয় প্রশ্ন ব্রিটেনের সংবিধানে শাসনতান্ত্রিক রীতিনীতির গুরুত্ব। এই দুটো প্রশ্নের উত্তর তোমরা আজকের ক্লাসে দেখে নাও। তার আগে একটা বিষয় তোমাদের বলার আছে যে তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যারা অ্যাডমিশান নিতে চাইছো এই নম্বরটায় যোগাযোগ করবে 9123005218। আরেকবার নম্বরটা বলছি, দেখে নাও 9123005218। এই নম্বরে তোমরা যোগাযোগ করে অ্যাডমিশান নিতে পারো। চলো আজকে ক্লাসটা তোমরা দেখে নাও। এবারে তোমরা প্রশ্নের উত্তরটা দেখে নাও। প্রশ্নটা কি আছে? ব্রিটেন ও আমেরিকার রাজনৈতিক ব্যবস্থার বৈশিষ্ট্যের তুলনা করো। প্রথমে তোমাদের একটা ইন্ট্রোডাকশান অর্থাৎ ভূমিকা লিখতে হবে। সেখানে কি লিখবে দেখো, ব্রিটেনের মতো বর্তমান বিশ্বে অন্য আরেকটি শক্তিশালী গণতান্ত্রিক দেশ হলো মার্কিন যুক্তরাষ্ট্র। ঠান্ডা যুদ্ধের সমাপ্তির পর সোভিয়েত ইউনিয়নের ক্ষমতা হ্রাস পেলে মার্কিন যুক্তরাষ্ট্র সারা বিশ্বে, এটা লিখবে সারা বিশ্বে কর্তৃত্বকারী প্রধান দেশ হিসাবে আবির্ভূত হয়। এটা লিখতে হবে কি, সারা বিশ্বে বা সমগ্র বিশ্বে। সাম্য, মৈত্রী ও স্বাধীনতার জন্য আমেরিকার অধিবাসীরা ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে দীর্ঘ সংগ্রাম করে অর্জন করে স্বাধীন সার্বভৌম মার্কিন যুক্তরাষ্ট্রের। অর্জন করেছে কি, স্বাধীন সার্বভৌম মার্কিন যুক্তরাষ্ট্রের। এবারে দেখো ব্রিটেন ও মার্কিন যুক্তরাষ্ট্রের শাসন ব্যবস্থার তুলনা। বর্তমানে বিশ্বের গণতান্ত্রিক রাষ্ট্রগুলির মধ্যে ব্রিটেন ও মার্কিন যুক্তরাষ্ট্রের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। রাষ্ট্র ব্যবস্থা পরিচালনার জন্য উভয় রাষ্ট্রেরই স্বতন্ত্র আইন, শাসন ও বিচার বিভাগ রয়েছে। উভয় রাষ্ট্রের রাজনৈতিক ব্যবস্থা গণতান্ত্রিক হলেও এদের মধ্যে বিভিন্ন বিষয়ে বৈসাদৃশ্য লক্ষণীয়। নিম্নে ব্রিটেন ও মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ও শাসন ব্যবস্থার মধ্যে তুলনামূলক আলোচনা করা হলো। এবার দেখো 1 নম্বর কি হচ্ছে, সরকার ব্যবস্থা। ব্রিটেন ও মার্কিন যুক্তরাষ্ট্রের শাসন ব্যবস্থার প্রথম ও প্রধান পার্থক্য হলো তাদের সরকার ব্যবস্থার বিভিন্নতা। ব্রিটেনে মন্ত্রিপরিষদ শাসিত সরকার ব্যবস্থা, মানে পার্লামেন্টারি শাসন ব্যবস্থা আছে। আর মার্কিন যুক্তরাষ্ট্রে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা অর্থাৎ প্রেসিডেন্টাল গভর্নমেন্ট ব্যবস্থা প্রচলিত আছে। পরের পয়েন্ট হচ্ছে সংবিধান। এখানে কি বলা হচ্ছে দেখো, ব্রিটেনের সংবিধান মূলত অলিখিত এবং দুষ্পরিবর্তনীয়। এটি মূলত প্রথা, আচার, ঐতিহ্য এবং অংশত লিখিত দলিল হতে উদ্ভূত। কিন্তু যুক্তরাষ্ট্রের সংবিধান লিখিত এবং তা দুষ্পরিবর্তনীয়। পরের পয়েন্ট, রাষ্ট্র এবং সরকার প্রধান। ব্রিটেনের রাজা হলেন নিয়মতান্ত্রিক প্রধান। তিনি উত্তরাধিকার সূত্রে সিংহাসন আরোহণ করেন এবং আমৃত্যু স্বপদে বহাল থাকেন। তিনি ব্রিটেনের রাষ্ট্রের প্রধান, সরকারের প্রধান নন। অপরপক্ষে যুক্তরাষ্ট্রের প্রধান নির্বাহী হলেন রাষ্ট্রপতি। তিনি নির্বাচনী সংস্কারের মাধ্যমে পরোক্ষভাবে জনগণ কর্তৃক নির্বাচিত হন। যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি একাধারে রাষ্ট্রের প্রধান ও সরকারের প্রধান। তারপরে দেখো পরের পয়েন্ট কি আছে, পরের পয়েন্ট আছে দায়িত্বশীলতা। ব্রিটেনে সংসদীয় সরকার ব্যবস্থা বর্তমান, কাজেই এই সরকার দায়িত্বশীল সরকার। এখানে শাসন বিভাগ আইন বিভাগের নিকট তার কার্যকলাপের জন্য দায়ী থাকে। আইনসভায় আস্থার ওপরে নির্ভর করে শাসন বিভাগ ক্ষমতায় অধিষ্ঠিত থাকে। আইনসভার আস্থা হারালে মন্ত্রীগণকে যৌথভাবে পদত্যাগ করতে হয়। একে মন্ত্রীগণের দায়িত্বশীলতা বলা হয়। অপরপক্ষে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থা চালু রয়েছে। রাষ্ট্রপতি এখানে দেশের প্রধান শাসনকর্তা। তার মন্ত্রিসভার সদস্যগণ আইনসভার সদস্য নন এবং তাদের কাজের জন্য তারা
আইনসভার নিকট দায়ী নন। রাষ্ট্রপতির মর্জির ওপরে তারা ক্ষমতায় অধিষ্ঠ থাকেন এবং তার কাজেই তাদেরকে জবাবদিহি, অর্থাৎ তার কাছে বলতে রাষ্ট্রপতির কাছে তাদের জবাবদিহি করতে হয়। আইনসভার নিকট মন্ত্রীগণের দায়িত্বশীলতার অস্তিত্ব এখানে নাই। তারপর দেখো ক্ষমতার বন্টন। ক্ষমতা বন্টন নীতির ওপর ভিত্তি করে তুলনা করলে দেখা যায় যে ব্রিটেনের সরকার ব্যবস্থা এককেন্দ্রিক, অপরপক্ষে মার্কিন যুক্তরাষ্ট্রের সরকার ব্যবস্থা বহুকেন্দ্রিক। ব্রিটেনের সরকারের সকল ক্ষমতা কেন্দ্রীয় সরকারের হাতে ন্যস্ত থাকে, কিন্তু যুক্তরাষ্ট্রে সংবিধানের মাধ্যমে ক্ষমতা কেন্দ্র এবং প্রাদেশিক সরকারের মধ্যে বন্টন করে দেওয়া হয়েছে। এখানে কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারের কাজের ওপর হস্তক্ষেপ করতে পারে না। তারপর দেখো ক্ষমতা স্বতন্ত্রীকরণ। ব্রিটেনে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি অতটা কড়াকড়ি মেনে চলা হয় না, কিন্তু যুক্তরাষ্ট্রে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি যথেষ্ট গুরুত্বের সাথে পালন করা হয়। এখানে সাংবিধানিক উপায়ে স্পষ্টভাবে প্রদত্ত ক্ষমতা বলেই সরকারের অংশগুলি তাদের দায়িত্ব পালন করে থাকে। শুধু তাই নয়, সরকারের বিভাগগুলিকেও স্বেচ্ছাচারিতার হাত থেকে মুক্ত করার জন্য এখানে নিয়ন্ত্রণ ও ভারসাম্য নীতি আছে। তারপরে দেখো আইনসভা। উভয় দেশের আইনসভা দ্বিকক্ষ বিশিষ্ট, উচ্চকক্ষ ও নিম্নকক্ষ। ব্রিটেনের আইনসভা উচ্চকক্ষ লর্ডসভা, তবে তুলনামূলকভাবে এর ক্ষমতা অনেক কম। অপরদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার উচ্চকক্ষের নাম সিনেট। এটি আয়তনে ক্ষুদ্র তবে অত্যন্ত ক্ষমতাধর। বলা হয় দ্য ইউএস স্টেট ইজ দ্য মোস্ট পাওয়ারফুল সেকেন্ড চেম্বার ইন দ্য ওয়ার্ল্ড। সিনেটের সদস্যরা জনপ্রতিনিধি, কিন্তু লর্ডসভার সদস্যরা মনোনয়নের মাধ্যমে আসেন। তারপর দেখো আইন প্রণয়ন। পরের পয়েন্ট হচ্ছে আইন প্রণয়ন। যুক্তরাষ্ট্রের বিলগুলো বেসরকারি সদস্য অর্থাৎ প্রাইভেট মেম্বার কর্তৃক কংগ্রেসে উত্থাপিত হয় এবং বিল পাসের ব্যাপারে তারা অনিশ্চয়তার মধ্যে থাকেন, কিন্তু ব্রিটেনের মন্ত্রীগণ কর্তৃক বিলগুলো আইনসভায় উত্থাপিত হয় এবং তা পাসের ব্যাপারে তারা নিশ্চিত থাকেন। ব্রিটেনে বিলগুলির খুঁটিনাটি পরীক্ষার পরে তা কমিটিতে প্রেরণ করা হয়, আর যুক্তরাষ্ট্রে বিলের ওপর কোনো সাধারণ আলোচনার পূর্বেই তা কমিটিতে প্রেরণ করা হয়। যুক্তরাষ্ট্রে যে কোনো বিল আইনে পরিণত হওয়ার ক্ষেত্রে রাষ্ট্রপতির অনুমোদন আবশ্যক। রাষ্ট্রপতি তাতে সম্মতি দিতেও পারে, আবার নাও পারেন, কিন্তু ব্রিটেনে রাজা বা রানীর ক্ষেত্রে এটা নিতান্তই আনুষ্ঠানিক ছাড়া আর কিছু নয়। দেখো নিতান্তই আনুষ্ঠানিক ছাড়া আর কিছু নয়। তারপর কি বলা হচ্ছে রাজনৈতিক ব্যবস্থা। ব্রিটেন ও যুক্তরাষ্ট্র উভয় দেশে দ্বিদলীয় ব্যবস্থা সুদীর্ঘ ঐতিহ্য বিদ্যমান। কোনো দেশের সংবিধানেই দলীয় ব্যবস্থার উল্লেখ নেই। উভয় দেশের রাজনৈতিক দলগুলি শাসন ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তবে দলীয় ক্ষমতা কেন্দ্রীভূতকরণের দিকে দিয়ে ব্রিটেন ও যুক্তরাষ্ট্রে দলীয় ব্যবস্থার মধ্যে বৈসাদৃশ্য লক্ষণীয়। ব্রিটেনের রাজনৈতিক দলগুলি যুক্তরাষ্ট্রের দলগুলির তুলনায় অনেক বেশি সংগঠিত ও সুশৃঙ্খল। তারপরে শেষে তোমরা সার কথা বা এটা তোমরা মূল্যায়ন বলেও লিখতে পারো যে বর্তমানে বিশ্বের গণতান্ত্রিক রাষ্ট্রগুলির মধ্যে ব্রিটেন ও মার্কিন যুক্তরাষ্ট্রের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। রাষ্ট্র ব্যবস্থা পরিচালনার জন্য উভয় রাষ্ট্রেই স্বতন্ত্র আইন, শাসন ও বিচার বিভাগ রয়েছে। উভয় রাষ্ট্রেই রাজনৈতিক ব্যবস্থা গণতান্ত্রিক হলেও এদের মধ্যে বিভিন্ন দিক দিয়ে বৈসাদৃশ্য লক্ষণীয়। এবারে তোমরা দ্বিতীয় প্রশ্নের উত্তরটা দেখে নাও। প্রশ্নটা আছে ব্রিটেনের সংবিধানে রীতিনীতির গুরুত্ব। কি বলা হচ্ছে দেখো, কোনো দেশের শাসন ব্যবস্থা পুরোপুরি লিখিত হতে পারে না, সময়ের প্রয়োজনে কিছু কিছু রীতিনীতি গড়ে ওঠে। ব্রিটেনের শাসন ব্যবস্থাতেও রীতিনীতি গড়ে উঠেছে, তবে সেখানের শাসন ব্যবস্থা অলিখিত বলে তার অনেকটা অংশ জুড়ে আছে শাসনতান্ত্রিক রীতিনীতি। তারপরে কি বলা হচ্ছে দেখো, রীতিনীতির সংজ্ঞা। সাধারণভাবে রীতিনীতি বলতে বোঝায় কোনো দেশের শাসন ব্যবস্থা সম্পর্কে
অলিখিত নিয়মকানুন। জন স্টুয়ার্ট মিলের ভাষায় আনরিটেন ম্যাক্সিমাম অফ দ্য কনস্টিটিউশন। অধ্যাপক ডাইসি সর্বপ্রথম শাসনতান্ত্রিক রীতিনীতি কথাটি ব্যবহার করেছেন। তিনি বলেছেন, শাসনতান্ত্রিক রীতিনীতি বলতে বোঝায় শাসন ব্যবস্থা সম্পর্কিত সেই সব নিয়মকানুন যেগুলি বোঝাপড়ার মাধ্যমে গড়ে উঠেছে এবং যেগুলি আদালত কর্তৃক গ্রাহ্য না হলেও আইনের মর্যাদা পায়। এখানে উল্লেখ করা যেতে পারে, রীতিনীতিগুলি আইনের মর্যাদা পেলেও আইনের সঙ্গে এর মৌলিক পার্থক্য আছে। প্রথমত, আইন লিখিত বলে তা সুস্পষ্ট এবং সুনির্দিষ্ট, কিন্তু রীতিনীতি অলিখিত বলে তা অস্পষ্ট। দ্বিতীয়ত, আইন নির্দিষ্ট নিয়মে ও নির্দিষ্ট সভা দ্বারা নির্দিষ্ট সময়ে তৈরি করা হয়। আইনসভা নির্দিষ্ট পদ্ধতিতে আইন তৈরি করে, কিন্তু রীতিনীতি ধীরে ধীরে গড়ে ওঠে। তবে আইনগত দৃষ্টিতে পার্থক্য থাকলেও কার্যকারিতার দিক থেকে পার্থক্য সঠিকভাবে করা সম্ভব নয়। তারপর দেখো রীতিনীতির গুরুত্ব কি বলা হচ্ছে। দেখো রীতিনীতির গুরুত্বের ক্ষেত্রে ব্রিটিশ শাসন ব্যবস্থায় রীতিনীতির গুরুত্ব অপরিসীম। প্রকৃতপক্ষে এগুলি না থাকলে ব্রিটেনে সংসদীয় শাসন ব্যবস্থার ভিত ভেঙে পড়ত। শাসন কার্য পরিচালনার ক্ষেত্রে অচল অবস্থার সৃষ্টি হতো। এর গুরুত্বের কারণ হলো, দেখো, প্রথমত, রীতিনীতি আইনের ফাঁক পূরণ করে। আইনের মধ্যে অপূর্ণতা রয়ে যায়, রীতিনীতিগুলি সেই ফাঁক পূরণ করে শাসন ব্যবস্থাকে সচল রাখে। আইভার জেনিংস যথার্থই বলেছেন, রীতিনীতিগুলি আইনের শুকনো কাঠামোকে রক্ত মাংস দিয়ে ঢেকে রাখে। এই গুরুত্বের কারণে হার্ভে এবং বাথার বলেছেন, শাসনতান্ত্রিক রীতিনীতিগুলি সুষ্ঠুভাবে শাসন কার্য পরিচালনায় সাহায্য করে। দ্বিতীয়ত, দেখো, রীতিনীতি শাসন ব্যবস্থাকে যুগের উপযোগী করে তোলে। আইন নির্দিষ্ট আকারে থাকে, তাই সমাজের পরিবর্তনের সঙ্গে সঙ্গে সে সামঞ্জস্য রেখে চলতে পারে না, কিন্তু রীতিনীতি নমনীয় বলে দেশের মানুষের প্রয়োজন মেটাতে পারে। তার জন্য আইনের কাঠামোকে ভেঙে ফেলতে হয় না। যেমন আইনত রানী সকল ক্ষমতার অধিকারী, কিন্তু গণতন্ত্রে এটি কাম্য নয়। তাই রীতিনীতির ভিত্তিতে সেই ক্ষমতা সরে গিয়ে ক্যাবিনেটের হাতে গিয়ে পড়েছে। তাতে জনগণের প্রাধান্য প্রতিষ্ঠিত হয়েছে। এই জন্য রাজতন্ত্রকে উচ্ছেদ করতে হয়নি, সংবিধানকেও সংশোধন করতে হয়নি। তৃতীয়ত, এবারে শাসনতান্ত্রিক রীতিনীতি বিভিন্ন বিভাগের মধ্যে সহযোগিতার সম্পর্ক গড়ে তুলেছে। এই সহযোগিতা একান্ত প্রয়োজন, তা না হলে বিশৃঙ্খলা দেখা দেবে। রীতিনীতি এই সহযোগিতার সেতু রচনা করেছে। যেমন পার্লামেন্টে যে বিল পাস করে রানী তাতে স্বাক্ষর করতে বাধ্য থাকেন, স্বাক্ষর না করলে অসুবিধা হতো। রীতিনীতি এইভাবে রানী ও পার্লামেন্টের মধ্যে সহযোগিতার সেতু রচনা করে অসুবিধা দূর করেছে। তারপর দেখো রীতিনীতির শ্রেণীবিভাগ। শাসনতান্ত্রিক রীতিনীতি নিম্নলিখিত 4টি শ্রেণীতে ভাগ করা যায়। 1 নম্বর হচ্ছে রাজশক্তি সম্পর্কিত রীতিনীতি। সেখানে কি বলা হচ্ছে, দেখো, রাজা রানীকে কেন্দ্র করে কিছু কিছু রীতিনীতি গড়ে উঠেছে। যেমন কমন সভার সংখ্যাগরিষ্ঠ দলের নেতাকে রানী প্রধানমন্ত্রী হিসাবে নিয়োগ করেন এবং তার পরামর্শে রানী অন্যান্য মন্ত্রীদের নিয়োগ করেন। পার্লামেন্টের গৃহীত বিলে রানী স্বাক্ষর করবেন। তারপর দেখো ক্যাবিনেট সম্পর্কিত রীতিনীতি। ক্যাবিনেট ব্যবস্থাকে কেন্দ্র করে কিছু রীতিনীতি গড়ে উঠেছে। যেমন মন্ত্রিসভা যৌথভাবে পার্লামেন্টের কাছে দায়ী থাকবে। কমন সভায় আস্থা হারালে মন্ত্রিসভাকে পদত্যাগ করতে হবে, মন্ত্রীদের আইনসভার সদস্য হতে হবে। তারপর দেখো পার্লামেন্ট সম্পর্কিত রীতিনীতি। পার্লামেন্টের কাজকর্মকে কেন্দ্র করে কিছু রীতিনীতি গড়ে উঠেছে। যেমন প্রতি বছর অন্তত একবার পার্লামেন্টের অধিবেশন ডাকতে হবে। অর্থ বিল শুধুমাত্র কমন সভায় উত্থাপিত হবে। কমন সভার স্পিকার দলনিরপেক্ষ হবেন। তারপর দেখো কমনওয়েলথ সম্পর্কিত রীতিনীতি। কমনওয়েলথভুক্ত দেশগুলির সঙ্গে সম্পর্ককে কেন্দ্র করে কতগুলি রীতিনীতি গড়ে উঠেছে। যেমন কোনো ডোমিনিয়নের গভর্নর জেনারেল নিয়োগ করার সময় রানী সেখানকার প্রধানমন্ত্রীর সঙ্গে
পরামর্শ করে নেবেন। তারপর দেখো রীতিনীতিগুলি মান্য করার কারণ। রীতিনীতি যদি কেউ লঙ্ঘন করে তাহলে তার বিরুদ্ধে আদালত কোনো ব্যবস্থা নিতে পারে না, অর্থাৎ শাস্তির কোনো আইনগত ব্যবস্থা নেই। স্বভাবতই প্রশ্ন জাগে তাহলে এগুলিকে কেন মান্য করা হয়। সেক্ষেত্রে দেখো ডাইসির মত। অধ্যাপক ডাইসি বলেছেন, পূর্বে মনে করা হতো আইনের ভয়ে এগুলি মান্য করা হয়, কিন্তু এটি সঠিক নয়। আইনের ভয়ে মান্য করা হয় না। যেমন রানী পার্লামেন্টের অনুমোদিত কোনো বিলে যদি স্বাক্ষর না করেন তাহলে তার বিরুদ্ধে কোনো আইনগত ব্যবস্থা নেওয়া যায় না। অধ্যাপক ডাইসি বলেছেন, এগুলি মেনে চলার কারণ হলো আইনের সঙ্গে সংঘাত এড়িয়ে চলা। যদি এগুলি না মানা হয় তাহলে পরে আইনগত অসুবিধার সৃষ্টি হবে। যেমন রীতি হলো বছরে অন্তত একবার পার্লামেন্টের অধিবেশন ডাকতে হবে। যদি না ডাকা হয় তাহলে সরকার কর ধার্য করতে পারবে না বা খরচ করার অনুমতি পাবে না, ফলে সরকার অচল হয়ে পড়বে। এই আইনগত অসুবিধা দূর করতে রীতিনীতি মেনে বছরে অন্তত একবার পার্লামেন্টের অধিবেশন ডাকা হয়। তারপর দেখো লাসওয়েলের মত। অধ্যাপক লাসওয়েল বলেছেন, ডাইসির যুক্তি সঠিক নয়, কারণ পার্লামেন্ট সার্বভৌম ক্ষমতা বলে একাধিক বছরের জন্য রাজস্ব আইন পাস করতে পারে, তাতে প্রতি বছর পার্লামেন্ট না ডাকলেও চলে। তারপর কি বলা হচ্ছে, তাছাড়া লাসওয়েল আরও বলেছেন, রীতিনীতি ভঙ্গ করলেই আইনগত অসুবিধা হবে একথা সত্য নয়। যেমন রীতিনীতি অনুসারে কমন সভা থেকে প্রধানমন্ত্রীকে নিয়োগ করা হয়, তা না করে লর্ডসভা থেকে কাউকে নিয়োগ করলে আইন ভঙ্গ করা হবে না। তারপর দেখো রীতিনীতিকে মান্য করার প্রকৃত কারণ। রীতিনীতিগুলি আদালত কর্তৃক বলবৎযোগ্য নয়, আদালত এ ব্যাপারে শাস্তি দিতে পারে না, তথাপি সবাই মেনে চলে। অধ্যাপক ল্যাস্কি প্রভৃতি বিশেষজ্ঞরা রীতিনীতি মেনে চলার বিভিন্ন কারণ দেখিয়েছেন। সেগুলি হলো এক নম্বর হচ্ছে জনমত। রীতিনীতি মেনে চলার পেছনে মূল কারণ হলো জনমত। রীতিনীতি লঙ্ঘন করলে জনগণ তা অনুমোদন করবে না। কোনো দল একে উপেক্ষা করলে জনসমর্থন হারাবে। রানী যদি অমান্য করেন তাহলে রাজতন্ত্রের অবসান ঘটতে পারে। তারপর দেখো রক্ষণশীলতা। ব্রিটিশ জাতি রক্ষণশীল, ঐতিহ্যকে বাঁচিয়ে রাখতে চায়। শাসনতান্ত্রিক রীতিনীতিগুলি ঐতিহ্যকে বহন করে, তাই তারা এগুলিকে সংরক্ষণ করার পক্ষপাতী। তারপর দেখো ক্যাবিনেট ব্যবস্থা। পরের পয়েন্ট হচ্ছে ক্যাবিনেট ব্যবস্থা। কার্টার রেনি হার্জ বলেছেন, শাসনতান্ত্রিক রীতিনীতিগুলি অমান্য করলে ব্রিটিশ ক্যাবিনেট ব্যবস্থা ভেঙে পড়বে, কারণ এই ব্যবস্থাকে কেন্দ্র করে রীতিনীতিগুলি গড়ে উঠেছে। তাই এগুলি অমান্য করলে ক্যাবিনেট ব্যবস্থাকে সচল রাখা যাবে না, এই কারণে এগুলিকে মান্য করা হয়। এই ছিল তোমাদের ক্লাস।